স্পেনের ফ্যানদের তো এখন বিশাল আনন্দ। দুটো ওয়ার্ল্ড কাপ জিতে নিল, 2010, এখন 2026। 2010-এ সাউথ আফ্রিকার মেক্সিকোর ওপেনিং ম্যাচ ছিল, এবারও সাউথ আফ্রিকা মেক্সিকোর ওপেনিং ম্যাচ ছিল এবং দুটোতেই ওয়ার্ল্ড কাপ জিতে গেল। অ্যান্ড স্পেনের যা টিম আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, স্পেনের এই টিম এরপরে 3-4টে কোনো টুর্নামেন্ট যদি খেলতে যায় স্পেনের এই টিম নিয়ে, তাহলে আরামসে জিতে বেরিয়ে যাবে, স্পেনের কোনো সমস্যাই হবে না। কারণ স্পেনের এই টিমের মধ্যে যেসব প্লেয়ারগুলো রয়েছে অ্যান্ড তাদের যেরকমভাবে বন্ডিং, যেভাবে শর্ট পাস খেলে, ট্রায়াঙ্গেল করে একটা একটা ট্রায়াঙ্গেল সেট করে নিয়ে একটা পাস খেলার চেষ্টা করে, খুব সুন্দর হয়। ওদের লামিন ইয়ামালেরও প্রয়োজন নেই, লামিন ইয়ামাল তো একটা ক্লাচ, যে একটা ভাইটাল মোমেন্টে গিয়ে যদি কখনো টিমটা যদি না চলতে পারে, ইনকেস যে টিম গোল করতে পারছে না, দেয়ার আর নো চান্সেস, এরকম যদি হয় ব্যাপারটা, তাহলে ঠিক আছে, তখন লামিন ইয়ামাল কাজে আসবে। কিন্তু তাছাড়া স্পেনের টিমে বাকি যে প্লেয়ার, তাদের বন্ডিং, তাদের তিকি টাকা, এই জিনিসগুলো যদি একবার ধরে রাখি ভাই, স্পেনের টিম অনবদ্য, ওদের রুখে রাখা খুবই কঠিন ব্যাপার। আর্জেন্টিনা যেভাবে খেলা স্টার্ট করেছিল, বিফোর দ্য গেম আমি ধরে নিয়েছিলাম যে আর্জেন্টিনার টিমের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউনিটি। ওরা স্পেনের সাথে যদি টো টু টো, হেড টু হেড যদি এরকম করে বল পাসিং করে খেলতে যায়, তাহলে আর্জেন্টিনা কখনোই পেরে উঠবে না। ফ্রান্সের টিমে কি হয়েছিল, ফ্রান্সের প্লেয়ারগুলো ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট খুব বেশি, তারা ইউনাইটেড না, তাদের ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট খুব হাই। অ্যাটাকিং লাইন খুব ভালো, মিডফিল্ড ভালো, ডিফেন্স লাইন খুব ভালো, গোলকিপার ভালো, তাদের ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট খুবই ভালো, কিন্তু তাদের মধ্যে যে ইউনিটি ব্যাপারটা, ওটা আর্জেন্টিনার মতো নেই। সেখান থেকে এই স্পেনের টিমটা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে যত টিম আছে, প্রত্যেকটা টিম থেকে স্পেনের এই টিমটাকে আলাদা করে। হ্যাঁ, এই জায়গাটাতে স্পেনের টিমটাকে আলাদা করে যে তারা জানে কিভাবে ফুটবল খেলতে হয়, তারা জানে যে অপোনেন্ট হাফে গিয়ে কি করে আমরা পাস খেলে ওদের পেনাল্টি বক্সে ঢুকবো, গোল করব। হ্যাঁ, অনেক সময় হয় না যে ফাইনাল থার্ডের কনভার্সন খুব কম হয়ে যায়, শুধুমাত্র নিজেদের মধ্যে পাস খেলা হয়ে যায়। অনেকে ক্রিটিসাইজ করে যে অ্যাট দ্য এন্ড গিয়ে যদি তুমি এত পাস খেলো, গোল হচ্ছে না, তাহলে ফ্রুটফুলনেস কোথায় রইলো, কোথায় কি দাঁড়ালো, এখানে খেলাটার মানে কি দাঁড়ালো যদি গোলই না হয়। কিন্তু ভাই স্পেন ওই জিনিসটাকে বলতে গেলে এই ওয়ার্ল্ড কাপে, মেনলি এই ওয়ার্ল্ড কাপে ওভারকাম করেছে, পুরোপুরিভাবে ওভারকাম করেছে। অ্যাট দিস পয়েন্ট আমার কি আর্জেন্টিনাকে ক্রিটিসাইজ করা উচিত হবে? আমার কি ওদের ফল্ট ধরা উচিত হবে যে আর্জেন্টিনা কোথায় কমতি রেখেছিল, কোথায় আর একটু ভালো করতে পারতো? ভাই করে কি হবে? আর তো ম্যাচই নেই, ফাইনাল হয়ে গেছে। আর্জেন্টিনা সব করে হোক, ভাগ্যে উচ্চরে হোক, কি পেনাল্টি পেয়ে হোক, পেনাল্টিতে বা সেরকমভাবে পায়ও নি, মিস করে গেছে। পুরোপুরিভাবে একটা হার্ড ওয়ার্কিং হয় না, একটা ইউনিটির চেষ্টা, পুরোটা একটা প্লেয়ারের জন্য, মেসির জন্য পুরো লড়াই করে গিয়ে ফাইনালে উঠেছে। সেখানে গিয়ে ফাইনালে তারা স্পেনের কাছে হেরে গেছে। ফ্রান্স স্পেনের কাছে 2 গোল কনসিড করেছে ভাই, 2 গোল। অ্যান্ড আর্জেন্টিনা তো 2 গোল কনসিড করেনি, 106 মিনিট অব্দি 10 জন ম্যান নিয়ে ভাই ধরে রেখেছিল এই স্পেন টিমকে, এই প্রাইম স্পেন টিম বলতে গেলে। তো এই পজিশনে এসে, এই ফাইনালে এসে, অ্যাজ আ ফুটবল ফ্যান, অ্যাসাইড ফ্রম আই এম অলসো আর্জেন্টিনা ফ্যান, এই জিনিসটাকে যদি আমি সরিয়ে রাখি, একটা নিউট্রাল ফ্যান হিসাবে আমার আর আর্জেন্টিনাকে ক্রিটিসাইজ করার কোনো মানেই দাঁড়ায় না, একদমই মানে দাঁড়ায় না। কারণ আর্জেন্টিনা নিজে সবটা দিয়ে করেছে, সে ফুটবল খেলতে পারছে না, সে একটু ফিজিক্যালি গেম খেলছে, সে ফাউল করছে, কি হবে, শেষমেশ তো গিয়ে জেতাটাই আসল না? তো আর্জেন্টিনা সেটা করারই চেষ্টা করছে। অ্যান্ড হেরে গেছে, জিততে পারেনি, আলাদা ব্যাপার। মেসির বয়স হয়ে গেছে, মেসি ড্রিবল পাস করে বেরোতে পারছিল না, কিছু চান্সেস মেসি ক্রিয়েট করেছে লাস্ট ওয়ার্ল্ড কাপ বলতে গেলে। লাস্ট ওয়ার্ল্ড কাপে এসে একটা প্লেয়ার এর থেকে বেশি কি আর করতে পারে, এতগুলো টিমের এগেনস্টও খেললো, নিজের পুরোটা যতটা হয়েছে ভাই। 39 ইয়ার্স এজে গিয়ে কোনো মানুষ এরকম পশু পাখির মতো লাফিয়ে বেড়াতে পারে না। মানুষ ওটা ভাই, মানুষ, ওদের অর্গানস, এইসব সব কিছু কিন্তু বয়স হয়, সব কিছু সবসময় সমান থাকে না। 19 ইয়ার্স এজে লামিন ইয়ামাল যা করবে, মেসি এক্সপিরিয়েন্স গেইন করার পরে সেটাকে হয়তো 10%, 20% করতে পারে, কিন্তু পুরোটা তো ভাই গ্রাউন্ডে দিতে পারবে না, না? অ্যান্ড এই আর্জেন্টিনাকে ক্রিটিসাইজ করার আমার সত্যিই কোনো মানে হয় না। তারা পুরো নিজে সবটা দিয়ে ফাইনালে এসছে, তারা চেষ্টা করেছে ফাইনালটাকে জেতার। অ্যান্ড এই স্পেনের টিমের এগেনস্টে আর্জেন্টিনার টিমের সত্যি দাঁড়ানোর কথা ছিল না। স্পেন যেভাবে ফুটবল খেলা শুরু করেছিল, যেভাবে বিউটি, পুরো একটা সৌন্দর্য নিয়ে ফুটবল খেলেছে, তারা নিজেদের মধ্যে এত সুন্দর পাস খেলে ভাই, এর থেকে বেশি কি বলবো? 3-4 বছরের জন্য যদি একটা ইন্টারন্যাশনাল টিমটা সেট হয়ে যায়, ইউ হ্যাভ লামিন ইয়ামাল ইন দ্য রাইট উইং, লেফট উইংয়ে নিকো উইলিয়ামস আছে, নিকো উইলিয়ামসের চোট ছিল বলে ফার্স্টের দিকে আসতে পারছিল না, ওর জায়গায় অ্যালেক্স বায়না আসছে ভাই, ফেরান তোরেস এসে গোল মেরে চলে যাচ্ছে। ফেরান তোরেস, যাকে আমরা বার্সেলোনাতে কাঁচা কাঁচা গালাগালি দিই ভাই, এত মিস করে বলে, ফেরান তোরেস এসে ভাই গোল করে চলে যাচ্ছে। ওরিজাবাল রয়েছে মিডফিল্ডে ভাই, রদ্রি। আমার একটা কথা হচ্ছে ভাই, ইফ রদ্রি আউট ফ্রম স্পেন, তো স্পেনের ন্যাশনাল টিমে সেরকম প্লেয়ার নেই। গাভি ভাই, গাভির খেলা ওর নিজের পক্ষে ক্ষতিকর। গাভি যেভাবে খেলে ফুটবল মাঝে মধ্যেই, যে রাফ চ্যালেঞ্জগুলো করে, নিজের শরীরের কেয়ার না করে, নিজের পায়ের কেয়ার না করে যেভাবে চ্যালেঞ্জে যায়, গাভির জন্য ভাই ক্ষতিকর। তো স্পেনের এই টিমটাকে যদি বলা যায় যে হ্যাঁ, ইন ফিউচার গিয়ে রদ্রি যদি আউট হয়ে যায়, অ্যান্ড ইফ দেয়ার ইজ নো ওয়ান লাইক রদ্রি এই স্পেনের টিমের মধ্যে, তাহলে ভাই হবে না। জুবিমেন্ডিকে আর্সেনাল কিনেছে, জুবিমেন্ডি ইজ কাইন্ড অফ লাইক 30 to 40% is like Rodri, and Rodri is like 80 to 90% like
সার্জিও বুস্কেস, ঠিক আছে, সিডিএম এর বাপ। তো এই জিনিসগুলোই যে সিডিএম প্লেয়ার যদি চলে যায় আর্জেন্টিনাতে, যখন সিডিএম লিওনার্দো পেরেদেস, হি ইজ নট দ্যাট কাইন্ড অফ পাসিং প্লেয়ার যে সে খুব পাস খেলবে, নিজেদের মধ্যে বেরোবে, টেম্পো কন্ট্রোল করবে, ওরকম প্লেয়ার না। ও ভাই একটু ফিজিক্যালি খেলতে পছন্দ করে, অ্যান্ড রদ্রি মাঠে এসে সেটা দেখিয়েছে। তো আর্জেন্টিনা খেলাটা একটু স্টেবল হওয়ার চেষ্টা করেছিল, বাট ভাই স্পেনের সামনে টেকা যায়? স্পেনের সামনে কি সত্যিই টেকা যায়? অ্যান্ড এই ফেরান তোরেস প্লেয়ারটাকে নিয়ে এখন যা গুজব উঠছে, ফেরান তোরেস উইল গো টু পিএসজি, পিএসজিতে যাবে বলছে। এখন অনেক বার্সেলোনার ফ্যানের মাথায় ঘুরছে, ও ভাই পিএসজি চলে যাবে, উই ডোন্ট হ্যাভ আ স্ট্রাইকার, হাউ ক্যান উই প্লে দ্য ম্যাচ? তাহলে ভাই কীভাবে খেলবো? আমাদের লেভানডস্কিকেও সেল করে দিচ্ছি, লেভানডস্কি ক্লাব ছেড়ে চলে গেছে, এখন ভাই ফেরান তোরেসের জায়গায় কে খেলবে? ভাই আমাদের তো একটা নাম্বার 9 দরকার ভাই, সিরিয়াসলি একটা নাম্বার 9 দরকার। কিন্তু ফেরান তোরেস এই যে ভাইটাল মোমেন্টে এসে গোলটা করে দিল, ও ভাই মানে হয় না ওই যে কথায় আছে, সামটাইমস গোট কিছুক্ষণের জন্য গোট হয়ে বেরিয়ে আসে, গ্রেটেস্ট অফ অল টাইম হয়ে বেরিয়ে আসে। ফেরান তোরেসের কেসটা ওরকম, যে কিছুক্ষণের জন্যই একটা ভালো একটা ক্লাচ পারফরমেন্স দিয়ে দিল। ভাই মিকেল মেরিনো কিন্তু ক্লাচ পারফরমেন্স হিসেবে খুব ভালো দিয়েছে। আমি জানি না লিওনেল স্কলোনি কেন লতারো মার্টিনেজকে মাঠে নামালো না। অ্যান্ড ওই যে রেড কার্ডটা, দ্য রেড কার্ড অফ এনজো ফার্নান্দেজ, রেড কার্ডটা ভাই অ্যাভয়েড করাই যেত ভাই। এনজো সিরিয়াসলি ইংল্যান্ডের এগেনস্টে এত ভালো পারফরমেন্স দেওয়ার পর তুমি যখন ফাইনালে এসে রেড কার্ড কনসিড করছো, তোমার মাথা কুল ডাউন হচ্ছে না, দেন ইউ আর নট আ টপ লেভেল প্রফেশনাল ফুটবলার। তোমাকে প্রফেশনাল ফুটবলার এই জায়গাটাতেই প্রুভ করে যে প্রফেশনালিজম কোথায় ম্যাটার করে। ইউ ডোন্ট কনসিড দ্য রেড কার্ড। তুমি যদি কনসিড করো তাহলে খেলা ওখানেই শেষ। হয় আর্জেন্টিনার জন্য ওখানেই শেষ হয়ে গেছে, যতটুকু ডিফেন্ড করতে পারছিল। স্পেন যেভাবে টিকিটাকা খেলছে, ওখানে তোমার 11 প্লেয়ারই হিমশিম খেয়ে যাচ্ছে, ওখানে 11 প্লেয়ার হিমশিম খেয়ে যাচ্ছে যে কীভাবে স্পেনের টিমটাকে আটকাবে। সেখানে যদি একটা প্লেয়ার আউট হয়ে যায়, তাও এরকম একটা ফিজিক্যাল, এরকম দূরপাল্লা শট নিতে পারে, লং রেঞ্জার শুটস এরকম পায়ের মধ্যে রয়েছে, পায়ে কাজ রয়েছে, সেরকম প্লেয়ারই যদি বাইরে চলে যায়, তাহলে তো ভাই হবে না। এর থেকে বেশি আর্জেন্টিনায় ক্রিটিসাইজ করা একদম উচিত হবে না ভাই। এখন সবাই মজা করো অ্যাজ এ আর্জেন্টিন ফ্যান, আমিও মজা করবো, কিছু করার নেই। মেসির লাস্ট ডান্স ছিল, মেসি যা করে গেছে ফর দ্য পাস্ট 20 ইয়ার্স, ফ্রম 2006 টু 2026, এতদিন ধরে মেসি যা করে গেছে, এর থেকে বেশি তো আমার কিচ্ছু বলা নেই। আরেকটা জিনিস আমি বলে রাখছি, এই যে মেসি রোনাল্ডো বেরিয়ে গেল, বলতে গেলে মেসি রোনাল্ডো এরা ইজ নাও ওভার, পুরোপুরি শেষ। নাও এমবাপে, হাল্যান্ড, নতুন জেনারেশন, তারপর লামিন ইয়ামাল আসছে, আরও যেসব প্লেয়ারগুলো আসছে, ঠিক আছে। আমাদের সময়কার যে জেনারেশনটা ছিল, আমরা সবাই খুব ভালোভাবে এনজয়মেন্ট করেছি। মেসি গোল করছে, রোনাল্ডো গোল করছে, মেসি অ্যাসিস্ট দিচ্ছে, রোনাল্ডো অ্যাসিস্ট দিচ্ছে, পুরো একবারে এত ধুধুমবার লড়াই চলছে, এত সুন্দর প্রতিদ্বন্দ্বিতা। লা লিগাতে রোনাল্ডো ভাই কি পারফরমেন্স ভাই, তার মধ্যে মেসিও গোল করে যাচ্ছে, তারপর আসছে নেইমার, দেন লুইস সুয়ারেজ। ভাই আমাদের জেনারেশনে কিছু প্লেয়ারও দেখেছে, বলতে গেলে সিরিয়াসলি মানে কিছু প্লেয়ার তো দেখেছে, লেভেনডস্কি, নেইমার, মেসি, এরা ভাই এক একটা আলাদাই নাম। আমরা যেভাবে এনজয়মেন্ট করে গেছি, নেক্সট জেনারেশন ওরা শুধুমাত্র কি হাইপ ক্রিয়েট করবে, দে আর ওয়াচিং এমবাপে, দে আর ওয়াচিং হাল্যান্ড গোল স্কোর করছে ওই ফিজিক্যালিটি নিয়ে, এমবাপে হালকা একটুখানি কাটিনি। আমি একটু বলে রাখছি জিনিস ভাই, এমবাপে আর বেশি দিন নেই। তোমরা যতই মনে রাখো যে হ্যাঁ এমবাপে এত ভালো প্লেয়ার, এই ভালো প্লেয়ার, হার্ডলি 3 থেকে 4 বছর এরকমই তো হয়। একটা স্পিডি প্লেয়ার, এমবাপে ইজ এ স্পিডি প্লেয়ার, এই স্পিডের জন্যই তো ড্রিবল পাস করে বেরোতে পারে। আর কি আছে এমবাপের কাছে? আর কি আছে? এটা কি ও কি মেসির মতো এরকম খেলতে পারবে? না রোনাল্ডোর মতো এরকম পজিশনিং নিয়ে খেলতে পারবে অ্যাজ আ প্রপার নাম্বার 9? রোনাল্ডো যখন রিয়াল মাদ্রিদে আসলো, হাঁটুতে চোট লাগলো, জোসে মরিনহো তাকে বলেছিল ইউ হ্যাভ টু প্লে অ্যাজ আ নাম্বার 9। তো রোনাল্ডো সেই জায়গাটা চেঞ্জ করেছে। এমবাপে কি পারবে? এমবাপে ওরকম রোনাল্ডোর মতো হেড দিয়ে গোল স্কোর করে বেরিয়ে যাবে পারবে? ওরকম বাইসাইকেল কিক দিয়ে গোল করে পারবে এমবাপে? একদমই পারবে না। হাল্যান্ড কি এরকম মেসির মতো কাটিয়ে নিয়ে ঢুকতে পারবে? হাল্যান্ড ইজ লেফট ফুটেড, তো মেসির মতো কাটিয়ে নিয়ে কি ঢুকতে পারবে? গোল করতে পারবে? হাল্যান্ড তো পুরো বক্স টু বক্স স্ট্রাইকার। ইউ ক্যান কম্পেয়ার হিম উইথ লুইস সুয়ারেজ, উইথ রবার্ট লেভেনডস্কি, ওরকম কি পারবে? একদমই পারবে না। তো পুরো ওয়ার্ল্ড কাপে মেসি যেটুকুনি দেখিয়ে গেছে, রোনাল্ডো দেখানোর চেষ্টা করেছে। যাই হোক, আই উইল নট কোনো কম্পেয়ারই করবো না। এই দুজন মিলে যা দেখিয়ে গেছে মেসি রোনাল্ডো মিলে, এনাফ এই ওয়ার্ল্ড কাপের জন্য। আমার মানে অ্যাজ আ ফুটবল ফ্যান ইন্টারন্যাশনালি আমি যতটা সাপোর্ট করা প্রয়োজন, যতটা আমার খেলা দেখা প্রয়োজন, দ্যাটস এনাফ। লাস্ট অফ অল স্পেনের ব্যাক লাইন যে কোনো গোলই কনসিড করেনি বলতে গেলে। স্পেনের এই ব্যাক লাইন তাকে কাকে খেলাচ্ছে? এমরিক লাপোর্তা অ্যান্ড পাও কুবার্সি। 19 ইয়ার্স এজ, আমার থেকে ছোট ভাই, তোমরা যারা আমার ভিডিও দেখবে তোমরা শুধু ভাববে যে ওই ছেলেটা আমাদের থেকে ছোট, অ্যান্ড দেয়ার ইজ এমরিক লাপোর্তে ভাই 2 দিন আগে সাউদিতে খেলতো, এখন লা লিগাতে ফিরে এসছে, কজ ইউ হ্যাভ টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ, এর জন্য সে লা লিগাতে ফিরে এসছে। লুইস দে ফন্তে এই দুজনকে দাঁড় করিয়ে দিল ডিফেন্স লাইনে, অ্যান্ড কি সেক্সি ডিফেন্স খেললো এরা। এদের দুজনের যে জুটি ভাই, কি সেক্সি ডিফেন্স খেললো, মানে এরা দেখিয়ে দিল যে ডিফেন্স কিভাবে করতে হয়। এই
ডিফেন্স লাইন ভাই মারাত্মক। পাও কুবার্সি 19 ইয়ার্স এজ ভাই, যখন যাবি ওকে ইন্ট্রোডিউস করালো টিমে, আমরা ভাবলাম যে ঠিক আছে নতুন ট্যালেন্ট আছে, হি উইল গেট মিনিটস আফটার সাবস্টিটিউশন, এরকমভাবে মিনিটস চলে আসবে, পাও কুবার্সি এইভাবে খেলে দেবে। কিন্তু ভাই ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে এত সুন্দর কম্পোজার নিয়ে, এত সুন্দর মেন্টালিটি, ম্যাচিওরনেস, এর থেকে বেশি আমার কাছে ওয়ার্ড নেই বলার জন্য পাও কুবার্সির। এই 19 বছর বয়সে এরকম যদি ম্যাচিওরনেস কোনো ডিফেন্ডারের তো আমি আজ পর্যন্ত দেখিনি ভাই। এত কামনেস বলের প্রতি, বল ধরে কোনো হেডেক নেই, কিচ্ছু নেই, কোনো প্রেশার নেই। সাপোজ কোনো ডিফেন্ডার চেস ব্যাক করছে বা কোনো ডিফেন্ডার প্রেশার করছে, ভাই কিচ্ছু নেই, কিচ্ছু নেই ওর মধ্যে, মানে পুরো কাম। দিয়ে দিল, গোল কিকে পাস হয়ে গেল, বা একটা দুটো এরকম বডি ফ্রেন্ড দেখিয়ে ভাই বল নিয়ে বেরিয়ে গেল, বা দূরপাল্লার একটা শট খেলিয়ে দিল, দ্যাটস অল। কোনো প্রবলেম নেই এই পাও কুবার্সি ছেলেটার। এরপর দিন স্কুলে গিয়ে বলবে আমি ওয়ার্ল্ড কাপ জিতে এসেছি। ও লামিন ইয়ামাল স্কুলে যাবে, গিয়ে বলবে উই ওন দ্য ওয়ার্ল্ড কাপ ভাই, উই আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, এরকম করে বলবে ভাই। এটাই এটাই পাও কুবার্সি, এটাই বার্সেলোনা হেরিটেজ। তারা লামেসা থেকে যেরকম করে প্রোডাক্ট তৈরি করে, এই পাও কুবার্সি, গাভি, লামিন ইয়ামাল, ডানি ওলমো, অ্যান্ড অলসো যে রিয়াল মাদ্রিদ, সো কল রিয়াল মাদ্রিদ ফ্যান্স যারা সাপোর্ট করছে অলরেডি, কুকুরেল্লাকে ভাই, কুকুরেল্লা ইজ অলসো লামাসিয়া গ্র্যাজুয়েট, একটুখানি মাথায় রাখবে। বার্সেলোনা কিন্তু বাট কুকুরেল্লা ওরকম ছিল না, কুকুরেল্লা টপ টু দ্য পয়েন্ট ছিল না যে বার্সেলোনা তখন বাই করবে, তাই কুকুরেল্লাকে নেয়নি। অ্যান্ড তোমরা ওকে চেলসি থেকে কিনে নিয়ে চলো। আমি তো বলবো চেলসির একটা ফল্ট আছে এখানে, পুরোপুরিভাবে ফল্ট আছে ভাই। ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য ওয়ার্ল্ড কাপ, আফটার দ্য ওয়ার্ল্ড কাপ ইজ ওভার, শেষ হয়ে গেল, দেন ইউ হ্যাভ টু সেল মার্ক কুকুরেল্লা। ইউ ক্যান সেল হিম 110 মিলিয়ন ইউরোস। তোমাকে 110 মিলিয়ন ইউরোতে সেল করে দিয়ে ভাই প্রফিটই প্রফিট ভাই। কুকুরেল্লাই ওয়ার্ল্ড কাপে যেরকম পারফরমেন্স দিয়েছে, যেভাবে ট্র্যাক ব্যাক করেছে, নট অনলি জাস্ট মেসি, মেসি পিছনে ছাড়েনি কিন্তু কুকুরেল্লা। এই তারপর ফ্রান্সের এগেনস্টে যেভাবে খেললো ভাই, 110 মিলিয়ন, মানে অ্যাভাব 100 মিলিয়ন তো আরামসে পেয়ে যেতি ভাই, যদি নেগোশিয়েট করতে। অ্যান্ড রিয়াল মাদ্রিদ অলওয়েজ প্লে, রিয়াল মাদ্রিদের কাছে অনেক টাকা আছে, দে আর বিগ ক্লাব, বিগ মানি ভাই, প্যাসাই প্যাসা, প্যাসা বহুত প্যাসা, তো অনেক টাকা দিত, অনেক টাকা দিত। তাই ওসব বলে আর ওসব, এই কুকুরেল্লা যেভাবে ডিফেন্স লাইন করেছে, মানে স্পেনের ডিফেন্স লাইন পুরোপুরিভাবে পাকা ছিল, একেবারে ভেদ করা যাচ্ছিল না। আর হচ্ছে এই পেদ্রো পোরো, এই প্লেয়ারটা টটেনহাম হটস্পারে খেলে 17th পজিশনে শেষ করেছে লাস্ট সিজনে। সেই প্লেয়ারটা ওয়ার্ল্ড কাপে এসে এরকম পারফরমেন্স দিয়েছে কারণ কি লুইস দে ফন্তে ওর ওপর ট্রাস্ট করেছে, হি ট্রাস্ট হিম। তার জন্য কিন্তু এই পেদ্রো পোরো এরকম পারফরমেন্স দিয়েছে ভাই। কি পাস, আর নিজেদের মধ্যে পাস খেলা দেখে আমি তো ভাই আগেই আফটার 50-60 মিনিটস আমি তো নিজেই সারেন্ডার করে দিয়েছি ভাই, দিস স্পেন শুড উইন দ্য ওয়ার্ল্ড কাপ। এরা যদি না জিততো ভাই, নিজের একটা গিল্টি ফিল হতো যে হ্যাঁ এরকম খেলার পরেও কোনো টিম হেরে যায়। আর্জেন্টিনার চেষ্টা করেছে, আর আর্জেন্টিনা যদি বাই চান্সলি ইফ 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 দে যদি পেনাল্টিতে যেত, তারা যদি পেনাল্টিতে যেত, আমার তো মনে হয় আর্জেন্টিনা জিতে যেত ভাই। তাহলে ফুটবল থাকতো না, তাহলে এই পৃথিবীতে ফুটবল থাকতো না, তাহলে ফুটবল পুরোপুরিভাবে হারিয়ে যেত। অ্যান্ড ঠিক আছে মেসি 2টো ওয়ার্ল্ড কাপ জিতে নিত, অনেক ফ্যানরা চিল্লামিল্লি করতো, অনেক কিছু হয়ে যেত, কিন্তু ফুটবল সত্যিই হেরে যেত। সো ওয়ার্ল্ড কাপ শেষ, লেটস ফোকাস অন ফুটবল ক্লাবস, নিজেদের ক্লাবস। আই উইল ফোকাস অন বার্সেলোনা আবার ওই একটা হার্ট অ্যাটাক দেবে, হার্ট ব্রেক দেবে, যাই হোক না কেন, কিছু হয়ে যাক, যত ভালোই প্ল্যানিং চলে আসুক, হান্সি ফ্লিক উইল মেনটেন দ্য হাই লাইন, দে উইল মেনটেন দ্য অফসাইড ট্র্যাপ। ওরকমভাবে অফসাইড ট্র্যাপ মেনটেন, এখনও পর্যন্ত ভাই সিজন শুরু হয়নি, কিন্তু এখনও পর্যন্ত এখন শুরু হবে ভাই মার্কেটিং সিজন। অ্যান্ড বার্সেলোনা ডিডন্ট সাইন আ ফাকিং ডিফেন্ডার। কোথায় একটা সেন্টার ব্যাক, কোথায় খেলা শুরু হয়ে যাবে ভাই, সেন্টার ব্যাক কোথায়? আমরা শুধুমাত্র অ্যাটাকিং লাইন একটা স্ট্রং করে যাচ্ছি, মালদিনিকে নিয়ে গিয়ে আমাদের চলে যাবে ওই প্লেয়ারটাকে নিয়ে ভাই। কখনো চলে কখনো চলে না, সামটাইমস টু বি গুড, সামটাইমস টু বি ব্যাড, এরকম একটা ডিফেন্স লাইন নিয়ে তো ভাই চলবে না ভাই। আমাদের কাছে ইনিগো মার্তিনেজ নেই যে অফসাইড লাইন মেনটেন করবে, দেয়ার ইজ নো ইনিগো মার্তিনেজ, তো আমরা চলতে পারবো না। তো আমাদের এখন অবভিয়াসলি ক্লাব ফুটবলে ফোকাস করা উচিত। ওয়ার্ল্ড কাপ শেষ, অ্যান্ড আমি যা দেখে নিয়েছি ওয়ার্ল্ড কাপে, আমি তো এরপর থেকে ওয়ার্ল্ড কাপ সেই হিসাবে দেখতে পারবো না যে এই একটা আনন্দ নিয়ে আমি মেসিকে দেখতাম, কারণ এরপর মেসি খেললো ভাই, মেসির এজ হয়ে গেছে। আমি জানি যে সেই ম্যাজিক্যাল জিনিসটা মেসির মধ্যে এখন নেই, যে হি ক্যান প্রোভাইড এরকম গোল অ্যাসিস্ট এত বেশি পরিমাণে একটা বড় টিমের এগেনস্টে কাটিয়ে পারফরমেন্স দিয়ে। ঠিক আছে, চলে যায়, মেনে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি, আমার মতো সব আর্জেন্টিনা ফ্যানরাও মেনে নেবে আশা করি। কেউ চিল্লামিল্লি করো না, আর হ্যাপি ফুটবল ভাই, হ্যাপি ফুটবল।